স্বাগতম বিজ্ঞানী.com এর পাঠকরা। আজকে আমাদের স্টুডিওতে ডক্টর ওমর ফারুক আমাদের সাথে অংশ নিচ্ছেন। ডক্টর ওমর ফারুক, আপনি আমাদের স্টুডিওতে স্বাগতম। দর্শকদেরকে আমারও শুভেচ্ছা, শ্রোতা মণ্ডলীকে। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। ডক্টর ওমর ফারুক একজন পলিমার সায়েন্টিস্ট। তিনি চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর বুয়েটে এমফিল প্রোগ্রামে অংশ নেন এবং 1999 সালে তিনি জার্মানিতে আসেন ড্যাড প্রোগ্রামের আন্ডারে এবং 2005 সালে তিনি তার পিএইচডি কমপ্লিট করে 2006 ফেব্রুয়ারিতে উনি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে জয়েন করেন। ডক্টর ওমর ফারুক একজন তার ফিল্ডে খুব সুদূর প্রসারী বিভিন্ন কৃতি ফলাফল রেখেছেন। যদিও উনি একজন পলিমার সায়েন্টিস্ট, কিন্তু খুব স্পেসিফিক্যালি উনার সম্বন্ধে আরো আমরা বিস্তারিত জানবো আজকের সাক্ষাৎকারে। তিনি বিভিন্ন জার্নালে 45টির মতন পাবলিকেশন করেছেন এবং এর মধ্যে একটি বইয়ের অংশ রয়েছে। এছাড়া উল্লেখ করার মতন উনি 2002 সালে জার্মানিতে ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডও পুরস্কার পান। আমাদের সাথে ডক্টর ওমর ফারুককে পেয়ে সত্যি আমরা খুব আনন্দিত বোধ করছি। ডক্টর ওমর ফারুক, আমাদের সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই পাঠকদের সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, শ্রোতা মণ্ডলীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমরা জানতে চাইব আপনি আপনার জার্মানিতে আপনার অভিজ্ঞতা সম্বন্ধে একটু আমরা জানতে চাইব। জার্মানিতে অভিজ্ঞতা বলতে ওখানে প্রধানত আমাদের জন্য সমস্যা, বা আমরা যারা উচ্চশিক্ষার জন্য যাই তাদের জন্য প্রধানত সমস্যা যেটা মনে করি আমি, সেটা হচ্ছে ভাষাটা। জার্মান ভাষা আমার দৃষ্টিতে খুবই কঠিন একটা ভাষা। তুলনামূলকভাবে ইংলিশের তুলনায়, যেহেতু আমরা ইংলিশটা ছোটবেলা থেকে কিছু না কিছু পড়ি, তাই হয়তো আমাদের কাছে অতটুকু কঠিন মনে হয় না, কিন্তু জার্মানি সেই তুলনায় বেশ কঠিন একটা ভাষা। দ্বিতীয় দিক দিয়ে চিন্তা করতে গেলে জার্মানির রিসার্চ বা গবেষণা আমার দৃষ্টিতে অনেক উন্নত মানের। কারণ আমি কনফারেন্সের কারণে মোটামুটি বেশ কয়েকটা দেশ ঘুরেছি, বর্তমানে এখন ইউএসএ তে গবেষণা করছি। সেই তুলনায় আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি জার্মানির গবেষণা বেশ উন্নত বলা যায়। কোনো অন্যান্য দেশের চেয়ে কোনো অংশ কম না, এবং অনেক দেশের চেয়ে ভালো বলা যায়, এতটুকু আমি বলতে পারি। আমাদের দেশে ড্যাড প্রোগ্রাম বেশ অনেকেই পরিচিত এটার সাথে। তো যারা জার্মানিতে উচ্চশিক্ষার জন্য, বিশেষ করে পিএইচডি তে যাওয়ার ব্যাপারে আগ্রহী, তাদেরকে কি আপনি উৎসাহ করবেন? হ্যাঁ, অবশ্যই আমি উৎসাহ করবো। পিএইচডির জন্য আমি জার্মানিকে খুবই প্রেফার করব, যেহেতু আমি একটু আগেই বলেছি যে জার্মানির রিসার্চটা বেশ উন্নত, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এবং রিসেন্ট গত 3-4 বছর থেকে বলা যায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স তো আছেই। এই বিষয়গুলিতে গবেষণার জন্য খুবই ভালো, এবং ম্যাথমেটিক্সটাও বেশ ভালো বলা যায়। ম্যাথমেটিক্সের বেশ কজন শিক্ষাগুরু বলা যায়, যাদের থিওরি আমরা সবসময় পড়েছি, গস থিওরি, তাদের বিদ্যাপীঠ সাধারণত জার্মানিতে। সুতরাং এই ক্ষেত্রে গবেষণা বেশ উন্নত অন্যান্য দেশের তুলনায়। আর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো যে জার্মানিতে গবেষণা করতে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে আমি এটার সাথে এটাও বলতে চাই যে বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়াশোনা করতে আসে, যারা ইউএসএ তে বা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলিতে আসে, তারা স্বাভাবিকভাবে টোফেল, জিআরই এই ধরনের ভাষার প্রতি খুবই দক্ষতা অর্জন করেই আসে। সুতরাং তাদের প্রতি আমার খুব একটা কিছু বলার নেই। কেউ যারা এই ধরনের জার্মানি বা অন্যান্য দেশে যায়, তারাও ইংলিশটা যেন খুব ভালোভাবে আয়ত্ত করেই যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। দ্বিতীয়ত, যেহেতু একজন ছাত্র পিএইচডি করতে যাচ্ছে, সুতরাং তাকে স্বাভাবিকভাবে বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করতে হবে, বিভিন্ন কনফারেন্সে প্রেজেন্টেশন করতে হবে তার গবেষণার কাজ। সেই ক্ষেত্রে প্রেজেন্টেশনের দক্ষতা থাকাও খুব জরুরি বলে আমি মনে করি। আমার বিশ্লেষণ যেটা বলে সেটা হচ্ছে যে পিএইচডি আমরা অনেকেই করি, কিন্তু নিজেকে যদি ভালোভাবে প্রতিস্থাপন করা বা ভালো কেরিয়ার করতে চাই, তাহলে অবশ্যই ভাষার এবং প্রেজেন্টেশনের দক্ষতা থাকা জরুরি আমি মনে করি। আচ্ছা, আপনার জার্মানির ক্ষেত্রে কি জার্মানি ভাষা জানা খুব জরুরি যারা উচ্চশিক্ষায় যাবে? জার্মানি ভাষা জানাটা খুব বেশি জরুরি সেটা আমি বলবো না। যেমন আমরা যারা ডার্ট প্রোগ্রামে জার্মানি যাই, আমাদেরকে শুধু 4 মাস জার্মান ভাষা শেখানো হয়, সেটা শুধুমাত্র দৈনন্দিন জীবনে চলার জন্য, কিন্তু পড়াশোনার জন্য কোনো জার্মান ভাষা আমাদেরকে শেখানো হয় না। তাহলে আপনি জোর দিচ্ছেন যে উচ্চশিক্ষায় যারা যেতে চাবে তাকে অবশ্যই ইংরেজিতে খুব ভালো দক্ষতা অর্জন করা উচিত। ইংরেজিতে খুবই ভালো দক্ষতা থাকতে হবে। এই কথাটা আমি বিশেষ করে বলার কারণ হচ্ছে
আমরা যারা যখন মাস্টার্স করি ঠিক তার পরপরই বা আমাদের সময় কিছু কিছু ইউনিভার্সিটিতে অলরেডি অনার্স মাস্টার্স এগুলো বাংলায় পরীক্ষা দেওয়ার একটা প্রচলন শুরু হয়েছে, যার জন্য অনেকেরই মধ্যেই বাংলা ভাষায় পরীক্ষা দিতে দিতে দেখা যায় যে তারা ভালো রেজাল্ট করতেছে। যেমন আমার সাথে বা আমার জুনিয়র যারা তাদেরকে আমি দেখেছি তারা বাংলায় অনার্স মাস্টার্সে খুবই ভালো রেজাল্ট করেছে, কিন্তু বিদেশে যখন অ্যাপ্লাই করতে যায় বা ভালো কোথাও কিছু পেতে যায় তখন দেখা যায় তাদের ল্যাকটা কোথায় তারা তখন বুঝতে পারে বা সেখানে তারা বলা যায় একটু পিছিয়ে পড়ে অন্যদের তুলনায়। সেই জন্য আমি এই জন্য জোরটা দিয়ে বলতে চাই যে যারা বাংলায় পড়াশোনা করে অনার্স মাস্টার্স পড়াশোনা করুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু ইংলিশ ভাষার দক্ষতাটা থাকা জরুরি, কারণ উচ্চশিক্ষার জন্য সেটা বিকল্প কোনো কিছুতে হইতে পারে না। আচ্ছা, আপনার পিএইচডি প্রোগ্রামে আপনি জার্মানিতে কিসের উপর গবেষণা করেন? আপনার গবেষণাটা একটু সহজ ভাষায় কি আমাদের পাঠকদেরকে বলতে পারবেন? সহজ ভাষায় বলতে পারি, আমি যখন বুয়েটে এমফিল এর কাজ শুরু করি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, ওখানে মূলত আমি জুট ফাইবার মানে আমাদের পাটের সাথে আমরা প্লাস্টিক বা পলিমার যেটাই আমরা বলি প্লাস্টিক মিক্স করে একটা কম্পোজিট তৈরি করি, সেটা দিয়ে মূলত আমি কাজ শুরু করি এবং ওই কাজের উপরে আমি ডার্ট স্কলারশিপ পেয়ে আমি জার্মানিতে যাই। সেখানে আমি এই কাজ এবং সাথে উড ফাইবার মানে আমাদের কাঠের গুঁড়ো যেটাকে বলি আমরা, অন্যান্য ন্যাচারাল ফাইবার বলতে আমরা যেটাকে বুঝি, যেমন আমরা সেটা কলার আঁশও হতে পারে অথবা নারিকেলের শাঁসও হতে পারে, দুইটা থেকে আমরা যে কোনো কম্পোজিট তৈরি করতে পারি। আচ্ছা, সহজ ভাষায় বলা যায় আর কি। আচ্ছা, জুট নিয়ে তো এখন যেহেতু মানে পাট আমাদের বাংলাদেশের একটা অন্যতম মানে প্রধান এক্সপোর্টের একটা উপকরণ, সুতরাং আমার মনে হয় যে জুটের একটা ভালো একটা ভবিষ্যৎ রয়েছে। এই ব্যাপারে আপনি কি মনে করেন? জুটের অবশ্যই ভালো ভবিষ্যৎ আছে এবং থাকা উচিত, যদিও এখন আমাদের জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা জুটের বাজার আন্তর্জাতিক মার্কেটে জুটের চাহিদা অনেকটুকু কমে যাচ্ছে। সেটা অনেকগুলো কারণ হচ্ছে, তো সেদিকে আমি যাচ্ছি না, কারণ আমি হচ্ছে গবেষক মানুষ, আমি আমার দিকে জুটের ব্যবহার সেটাই বলতে পারি। আচ্ছা, এই সেন্সে আমি বলতে পারি আমাদের জুটকে, যেহেতু আমরা বাংলাদেশে জুটকে সাধারণত আমরা বস্তা হিসেবে দেখে অভ্যস্ত ছোটবেলা থেকেই, সেটা মানে ছোট বস্তাই হোক বা বড় বস্তাই হোক আমরা ওটা দেখে অভ্যস্ত। চটের ব্যাগ, আর কিছু আমরা ইউজ করি টেক্সটাইল খাতে, বস্ত্র খাতে আমরা ব্যবহার করি। জুটের যে আরো অন্যান্য দিকেও মানে ব্যবহার করা যায় এবং যেটাকে আমি ভ্যালুয়েবল প্রোডাক্ট বলতে চাই, সেটা আমরা বাংলাদেশে বেশিরভাগ লোকেই জানি না বা হয়তো জানার সুযোগ আমাদের হয় না। কিন্তু জার্মানিতে যে আমি দেখতে পাই যে জার্মানিতে আপনি হয়তো সবাই জানেন যে জার্মানি গাড়ি প্রস্তুতকারক দেশ হিসাবে বিশ্বের মধ্যে বেশ নাম করা একটা দেশ এবং বিশ্বের সবচেয়ে দামি গাড়ি যেমন মার্সিডিজ বেঞ্জ, এটা তো সারা বিশ্বে বিখ্যাত, এই গাড়িগুলোর প্রস্তুতকারক দেশ কিন্তু জার্মানি, এবং তারা তাদের গাড়ির মধ্যে এই কম্পোজিট ব্যবহার করতেছে, আমাদের জুটের ফাইবার ব্যবহার করতেছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে জুটের অনেক বিকল্প ব্যবহারও আছে যেটা আমরা অনেকে জানি না। আচ্ছা, আপনি তো আমি কি একটু বলতে পারি? হ্যাঁ, আপনি যে আমাদেরকে একটা প্রবন্ধ পাঠিয়েছেন কার্স ফ্রম জুট এন্ড আদার বায়োফেব্রিক্স, এটার উপর কি আমাদেরকে কিছু বলবেন? হ্যাঁ, এই লেখাটা মূলত আমি এটাকে এসে বলা যায়, এসে টাইপ করে লিখেছি যে উন্নত বিশ্বে জুট বা এই যে আমি উড ফাইবার বলি যেটাকে আমরা ন্যাচারাল ফাইবার বা এক কথায় আমরা যেটাকে সবকিছু মিলিয়ে বায়ো ফাইবার বলি, সেটা যে ব্যবহারের একটা দিক এবং কি বিশাল পরিমাণে একটা দিক আছে বা ব্যবহৃত হচ্ছে অলরেডি উন্নত বিশ্বে, এটাকে আমি ওখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা যদি আমার লেখাটার প্রথম ফিগার 1টার দিকে তাকান তাহলে শুধু দেখতে পাবেন ফিগার 1টা শুধুমাত্র দেখাচ্ছে এখানে কনজাম্পশন অফ বায়ো ফাইবার উইদিন ওয়েস্টার্ন ইউরোপ। এখানে ওয়েস্টার্ন ইউরোপ বলতে সাধারণত জার্মানি, ইটালি, ইংল্যান্ড এবং ফ্রান্স বোঝানো হয়, কারণ ফিয়াট, বাসিয়া কয়েকটা গাড়ি কোম্পানি ছাড়া এই গাড়ি কোম্পানিগুলো এবং জার্মানির যে সময় উল্লেখ করলাম আগে বা এর সাথে ভক্সওয়াগন বিভিন্ন গাড়ি, মূলত গাড়ির ইউজ মধ্যেই এই কম্পোজিটটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। বায়োফাইবারস কি, এটা আপনি যেটা বলছেন এই ডাটা যেটা প্রদর্শন করছেন ফিগার 1 এ দেখতে পাচ্ছি, এটা কি শুধুমাত্র গাড়িকে টার্গেট করেছে না অন্য কোনো? মূলত গাড়িকে টার্গেট করেছে, সেজন্য আমি জিনিসটা ব্যাখ্যা দিচ্ছি। আপনি হয়তো যে লেখাটা একটু উপরেই লেখা আছে যে প্রজেকশন ফর 2005 and 2010, আচ্ছা, তাদের দ্বারা টোটাল অ্যাপ্লিকেশন অফ বায়োফাইবারস ইন দ্য ইউরোপিয়ান অটোমোটিভ সেক্টর। হ্যাঁ, জি, মানে শুধুমাত্র গাড়ির মানে কম্পোনেন্ট হিসেবে ইউজ হচ্ছে এই ফাইবারটুকু। আচ্ছা, তাতে আমরা দেখতে পাই যে কত দ্রুত 1996 থেকে 2000 বা 2005 ম্যাক্সিমাম এটা 10 বছর, কিন্তু 10 বছরে এটার ব্যবহারের কি পরিমাণ মানে ইনক্রিজ করছে এটা আমরা ফিগারটার দিকে তাকালেই বুঝতে পারি। আচ্ছা, জি, এটা তো নিঃসন্দেহে খুব অনেক বাড়ছে। হ্যাঁ, খুবই কি
20,000 থেকে 80,000 প্রায় চলে গেছে শুধুমাত্র 10 বছরই। আচ্ছা, এটা তো শুধুমাত্র যদি ওয়েস্টার্ন ইউরোপ, তো আমরা কি ধরে নিতে পারি সারা বিশ্বের ক্ষেত্রেও একই রকম প্রদর্শন করবে? আসলে গাড়িতে যে এই যে কম্পোজিটটা ব্যবহৃত হচ্ছে তার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। প্রধানত যে পার্সপেক্টিভ হচ্ছে আমরা যে গাড়িটা ইউজ করি, কারণ ইউরোপে জিনিসটা খুব বেশি চলছে এই কারণে ইউরোপের নতুন ইউরোপিয়ান ইউনিয়নের একটা নতুন আইন তারা প্রণয়ন করছে, সেটা হচ্ছে 2015 সনের মধ্যে আপনার গাড়ির 85% পার্টস রিসাইক্লেবল হতে হবে। আচ্ছা, তো সেটার ক্ষেত্রে এটা যে কি পরিমাণ, যেহেতু আমরা ফাইবারটা বায়োডিগ্রেডেবল ইউজ করতেছি এবং এখন প্লাস্টিকটাও বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যবহার করা শুরু হয়েছে, তার মানে আমরা একটা বিশাল পরিমাণ অংশ খুব সহজেই বায়োডিগ্রেডেবল বা রিসাইক্লেবল করতে পারতেছি। আচ্ছা, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের আইন মেনে চলতেছে। আচ্ছা, এটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যদি এই কম্পোজিট গুলো ইউজ করি তাহলে গাড়ির ওজনটা অনেকটুকু হালকা হয়ে যায়। আচ্ছা, গাড়ির ওজন যদি কিছুটা হালকা হয় তাহলে কিন্তু গাড়ির তেল মানে ব্যবহারের পরিমাণটাও কমে যায়। আচ্ছা, এবং যদি পুরো ওয়ার্ল্ডে তেল ব্যবহারটা কমে যায় তাহলে আপনি নিজেরা চিন্তা করে দেখেন যে পুরো ওয়ার্ল্ডের উপর কি পরিমাণ একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ তেলের জন্য পুরো ওয়ার্ল্ড কি হচ্ছে সেটা নিজেই দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি তারপর ফিগার, অন্যান্য ফিগারও কি ব্যাখ্যা করবেন? ফিগার ব্যাখ্যা করতে যাচ্ছি, যেমন ফিগার টেবল 1 আমরা দেখতে পাচ্ছি যেখানে কমার্শিয়ালি ইম্পোর্টেড ফাইবার রিসোর্সেস, মানে আমরা যে বিভিন্ন ধরনের ফাইবারের কথা বললাম, বাঁশ বা জুট, ফ্ল্যাক্স, ক্যানাফ, আচ্ছা, ডিজেল কয়েল, এগুলো কোথাও যেমন আবাকা নতুন ভাবে যোগ হয়েছে এখন, আবাকা মানে কলার আঁশ, কলা গাছের আঁশ থেকেও এখন গাড়ির পার্টস তৈরি হচ্ছে। কোথায় আমরা কিভাবে কোন দেশ থেকে বেশিভাবে পাওয়া যায় সেটা একটা এখানে বর্ণনা দেওয়া হয়েছে। আচ্ছা, আবাকা কি এটা কলা গাছ, কলার যে আঁশ সেটাকে আবাকা বলছেন? হ্যাঁ, কলার যে পুরো গাছের যে আঁশটা আর কি, কলা গাছটাকে আমি যদি উপরে নিচে কেটে ফেলি, আচ্ছা, মাঝখানে যে কলা গাছটা ওইটাকে আমি যদি শুকিয়ে ফেলি, তাহলে পানিটা যদি আমি ছড়াই ফেলি তখন যে জিনিসটা থাকে ওইটাই কলার আঁশ। বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি কি ধরনের ফাইবার সোর্স কে আপনি মানে করেন, পাট এবং কলা আঁশ আর কি কি আমরা টার্গেট করতে পারি? এখানে বিভিন্ন ক্ষেত্রে নারকেলের আঁশ খুব ব্যবহৃত হচ্ছে এখন। আচ্ছা, নারকেলের আঁশ কিন্তু শুধুমাত্র অন্য ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, আমরা এটাকে পাটের সাথে মিশিয়েও আমরা যে কোনো মানে প্রোডাক্ট তৈরি করতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই ক্ষেত্রে বলতে চাই যে জুট বা আমাদের যে কলার আঁশ বা এই নারকেলের আঁশ, আমাদের দেশে তো গাড়ি কোম্পানি নেই, আমরা তো এগুলো গাড়ির প্রোডাক্ট হিসেবে তৈরি করতে পারবো না। আমাদের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফার্নিচার হিসেবে তৈরি করতে পারি। আচ্ছা, আমরা দরজা, জানালার ফ্রেম, খাট, আলমারি বা কাভার্ড এই জাতীয় আমরা ফার্নিচার তৈরি করতে পারি জুট প্লাস্টিক কম্পোজিট দিয়ে। আচ্ছা, এটা কি পার্টিক্স জাতীয় কোনো কিছু না একটু অন্যরকম, সেটা একটু ব্যাখ্যা করুন। পার্টিক্স জাতীয় হবে, সেটা হচ্ছে পার্টিক্স জাতীয় হবে। যেমন এখন আপনি হয়তো আপনারা হয়তো রিসেন্ট বাংলাদেশে গিয়েছেন বা হয়তো শুনেছেন বাংলাদেশে এখন পার্টেক্স বা মালয়েশিয়ান কাঠ খুব বেশি চলছে এবং তারা তাদের অ্যাডভার্টাইজমেন্টে বলতেছে যে এটার উপরে পানি পড়ে, আপনি যদি শুধু কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করেন তাহলে কিন্তু এটা পানি অ্যাবজর্ব করে। বর্ষাকালে এক ধরনের হয়, গরমকালে এক ধরনের হয়, শীতকালে এক ধরনের। দেখা যায় যে অনেক সময় কাঠ যদি সিজন করা না থাকে, ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু দরজা কিন্তু আস্তে একটু বাঁকা হয়ে যায় বা তার রিপ্লেসমেন্ট হয়ে যায়, সোজা কথা আমরা যেটাকে বলতে পারি। কিন্তু আপনি যদি প্লাস্টিক বা জুট প্লাস্টিক যদি দরজা জানালা তৈরি করেন তাহলে এটা 10-15 বছরও একটুকু চেঞ্জ হবে না। এটা যেহেতু এটা কোনো ময়েশ্চার বা আপনার আর্দ্রতা শোষণ করবে না, সেজন্য এটা সবসময় একই রকম থাকবে। এটা হচ্ছে একটা প্রধান সুফল বলা যায় এই কম্পোজিট দিয়ে দরজা জানালা তৈরি করার জন্য। আচ্ছা, এটা কি দাম কিরকম সাধারণ কাঠের তুলনায় সস্তা হবে নাকি? এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলতে চাই। এক হচ্ছে এখন আমি যদি এটাকে সেগুন কাঠের সাথে কম্পেয়ার করি তাহলে আমি হয়তো বলবো এটার দাম সেগুন কাঠের চেয়ে কম পড়বে। আচ্ছা, এখন আমি যদি অন্য অনেক সস্তা কাঠের সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলবো এটার দাম বেশি পড়বে। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইংল্যান্ডের একটা ইনস্টিটিউট তাদের রিসার্চ রিপোর্টে দেখাইছে যে আমরা যদি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করি আর যদি কাঠের সাথে প্লাস্টিক মিশিয়ে ফার্নিচার তৈরি করি বা জুট ফাইবার দিয়ে ফার্নিচার তৈরি করি তাহলে কি চেঞ্জ হচ্ছে। তারা ওখানে রিপোর্টে দেখালো আমি যদি কাঠের ফার্নিচার তৈরি করি শুরুতে হয়তো এটা দাম পড়বে 200 পাউন্ড। আচ্ছা, আর যদি আমি কাঠের প্লাস্টিক দিয়ে ফার্নিচার বানাই তাহলে এটা দাম পড়বে হয়তো 800 পাউন্ড। আচ্ছা, শুরুতে। কিন্তু আপনি যদি 10 বছর পরে চিন্তা করেন তার মানে আপনি কাঠের যে ফার্নিচারটা তৈরি করতেছেন সেটাকে প্রতি বছর হয়তো আপনাকে রং করতে হবে, এটাকে একটু বার্নিশ করতে হবে, এটাকে একটু রোদে শুকাতে হবে বা অনেক সময় বাঁকা হয়ে যেতে পারে। তারপরে আপনার একটা মেইনটেনেন্স কস্ট আছে। আচ্ছা, মেইনটেনেন্স কস্টটা কম পড়বে। শুধু কাঠ দিয়ে তৈরি করলে আপনার মেইনটেনেন্স কস্টটা থাকবে প্রতি বছর একটু একটু করে। আর
যদি আপনি জুট প্লাস্টিক দিয়ে তৈরি করেন, দেখা যাবে যে আপনার 10 বছর পরে আপনার মেইনটেনেন্স কস্ট বলে কিছুই নেই, আপনি ইনিশিয়াল যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটাই থাকবে। তার মানে ইন দ্য লং রান আপনার 10 বছর পর দেখা যায় যে আপনার জুট প্লাস্টিকের দরজাটার দাম আপনার শুধু কাঠের দরজার দামের চেয়ে অনেক কম পড়ছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো অবশ্যই খুব একটা ভালো একটা মানে সুদূরপ্রসারী সুফল রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে কথা। আমি যদি শুরুতে কিনতে যাই তাহলে হয়তো দেখা যাবে যে জুট প্লাস্টিকের দরজার দাম একটু বেশি। আচ্ছা, কিন্তু এটাও ঠিক যে এটা যে একটা মানে দীর্ঘমেয়াদী যে একটা সুফল, এটা তো আমি স্বাভাবিক কাঠের দরজা পাবো না। আচ্ছা, সেটা আমাকে মাথায় রাখা উচিত। আমরা যখন ইলেকট্রনিক জিনিস কিনতে যাই আমরা সাধারণত ভালো কোম্পানির কিনি, এই জন্য কিনতে চাই বা কিনি যেন এটা অনেকদিন কোনো সমস্যা না করে, ঠিক না? হ্যাঁ, তাহলে সেটা ফার্নিচারের ক্ষেত্রে কেন আমরা চিন্তা করবো না, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, আপনার জানা মতে বাংলাদেশে এরকম কোন প্রতিষ্ঠান কি এগিয়ে আসছে এই সমস্ত মানে বাণিজ্যিক ভাবে কাজের জন্য কিংবা গবেষণাগারে কাজের জন্য? এক্ষেত্রে আমি অবশ্যই আমার শ্রদ্ধেয় শিক্ষকের কথা বলতে চাই। উনি হচ্ছেন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি সাভার রেডিয়েশন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর মোবারক আহমেদ খান। জি, আমার সাথে সবসময় যোগাযোগ হয়, উনি আমাকে সবসময় উপদেশ দিয়ে থাকেন এসব ব্যাপারে। উনি বলা যায় মোটামুটি জুট প্লাস্টিক কম্পোজিট নিয়ে বাংলাদেশে আমার জানা মতে একাই যুদ্ধ করে যাচ্ছেন, মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন এবং বিভিন্ন কোম্পানির সাথে বৈঠক করছেন শুধুমাত্র এটাকে যেন একটা বাস্তব রূপ দেওয়া যায় একটা কোম্পানির মাধ্যমে। কারণ উনি বা আমরা যারাই বলি আমরা সবাই হচ্ছে গবেষক, আমাদের তো ফান্ড নাই যে আমরা একটা ইন্ডাস্ট্রি দিতে পারবো। আমরা হয়তো ইন্ডাস্ট্রিকে আমাদের টেকনোলজিটা দিতে পারি, কিন্তু ইন্ডাস্ট্রি তো টাকাটা ইনভেস্ট করতে হবে। এখন জুট প্লাস্টিকের ক্ষেত্রে যেটা সমস্যা আমাদের দেশের জন্য, আমার অভিজ্ঞতা যেটা দেখছি আমি বাংলাদেশে বা এই মোবারক স্যারের সাথে কোম্পানির সাথে আলোচনা করে, সেটা আমি দেখলাম যে আমাদের মেশিনের দামগুলো খুব বেশি পড়ে। কিরকম মানে একটা আইডিয়া দিতে পারবেন? কারণ একটা আইডিয়া, যেমন আমি বাংলাদেশে একটা কোম্পানির সাথে জার্মানির একটা কোম্পানির সাথে একটা নেগোসিয়েশন করেছিলাম গত বছর এই জুট প্লাস্টিক দিয়ে দরজা বানানোর জন্য। আচ্ছা, তাতে আমরা দেখলাম শুধু মেশিনের দামই পড়ে বাংলাদেশি টাকায় 5 থেকে 6 কোটি টাকা। আচ্ছা, এরপর আছে লোকাল অ্যারেঞ্জমেন্ট আছে বাংলাদেশে। স্বাভাবিকভাবে একটা কোম্পানির জন্য ছোটখাটো কোম্পানি বা মিডিয়াম কোম্পানি এতটুকু এফোর্ড করতে হয়তো পারে না, বা তারা পারে না একটা আমি বলবো, বা করতে চায় না আমি এই কারণে বলবো যে তারা হয়তো সাহস পায় না যে যেহেতু এটা নতুন প্রযুক্তি আসলে কি এটা অতটুকু কাজ করবে কিনা। দ্বিতীয় প্রশ্ন আসে মার্কেটিং। এখন আমি যদি দাম বেশি বাই চান্স দাম বেশি পড়ে তাহলে মালয়েশিয়ান কাঠের সাথে বা মালয়েশিয়ান প্রোডাক্টের সাথে এটা কম্পিটিটিভ হয়ে উঠতে পারবে কিনা, সেজন্য হয়তো অনেক কোম্পানি সাহসও করে না, এটাও একটা কারণ। সেজন্য আমি মনে করি এটার জন্য এটা গবেষণার জন্য বা বাস্তবায়িত করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা, এমন কি করা সম্ভব যেমন আমরা হয়তো নিজেরা তৈরি করলাম না, কিন্তু যারা এই জুট কম্পোজিট গুলো ইউজ করছে তাদেরকে আমরা যদি জুট সাপ্লাই দিই তাহলে তো আমরা জুট কিছু এক্সপোর্ট বাড়াতে পারি? না, এক্ষেত্রে আপনি করতে পারি অবশ্যই। যেমন জার্মানিতে বা এখন ইদানি মালয়েশিয়া বা চীনেও এই ধরনের মেশিনপত্র আছে, ইন্ডাস্ট্রি আছে। আমরা যদি ওখানে জুটটা এক্সপোর্ট করি সেই প্রোডাক্টটা আবার আমাকে বাংলাদেশে আনতে হবে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে আনতে আনতে প্রোডাক্টের কস্ট অনেক বেড়ে যাবে, যেটা হয়তো আমাদের বাংলাদেশি সাধারণ লোকেরা হয়তো সেটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আর থাকবে না। আচ্ছা, কিন্তু আমরা যদি মেশিনটা কিনে এনে যদি বাংলাদেশে প্রস্তুত করতে পারি, যেহেতু বাংলাদেশে আমাদের শ্রমিক খরচ অনেক কম, মানে আলটিমেট আমাদের প্রোডাক্টের খরচ অনেক কম পড়বে, যেটা হয়তো আমাদের স্বাভাবিক সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে থাকবে। আচ্ছা, একজন ব্যবসায়ী যখন একটা বিজনেস শুরু করবেন তাকে তো অবশ্যই অনেক দিক চিন্তা ভাবনা করতে হয়। তো একজন গবেষক হিসাবে আপনি মনে করেন যে এরকম বড় অ্যামাউন্টের একটা সরকারি সেটা হোক কিংবা অন্য কোনো পৃষ্ঠপোষকতায় যদি কেউ ইনভেস্ট করে সেটা খুব লাভজনক একটা বিজনেসের জন্য লাভজনক হবে কি? আমার দৃষ্টিতে লাভজনক আমি এই জন্য বলতে চাই, আমরা যারা কাঠের মানে এই যে এখন ইদানিং মালয়েশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে যে কাঠের ফার্নিচার গুলো আসতেছে, তার মানে কিন্তু আমাকে জিনিসটাকে কিনতে হচ্ছে, আমাদের যে র মেটেরিয়াল যে কাঠটা এটা কিন্তু আমাকে কিনতে হচ্ছে, এবং সেটার দাম কিন্তু বেশি পড়বে স্বাভাবিকভাবেই। আচ্ছা, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশ, জুট আমাদের প্রধান উৎপাদন একটা দ্রব্য বলা যায়, সুতরাং আমরা যেটাকে আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে র মেটেরিয়ালের দাম কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা, সেই ক্ষেত্রে জুট ফাইবার যদি আমাদের র মেটেরিয়াল হয় এবং সেটা হচ্ছে যেহেতু আমরা চিপে পাচ্ছি, স্বাভাবিকভাবেই ইন দ্য লং রান চিন্তা করতে গেলে প্রোডাক্টের দাম দিনে দিনে কমে আসবে। আচ্ছা, আমরা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা মেশিন দাম সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু যদি এটা চলতে থাকে স্বাভাবিকভাবে তখন প্রোডাক্টের দাম অনেক কমে আসবে, যেহেতু র মেটেরিয়ালটা আমাদের দেশে অ্যাভেলেবল এবং আমরা এটা খুবই কম দামে পাচ্ছি। আচ্ছা,
এই ধরনের জুট ফাইবার নিয়ে মানে পৃথিবীতে অন্যান্য জায়গায় কারা এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করছে? তো আমাদের দেশে তো অবশ্যই সুযোগ রয়েছে। আমাদের কম্পিটিটর কোনো মানে অন্য কোনো দেশ কি এগিয়ে আসছে? জুট কম্পোজিট দিয়ে যেমন আমি যেটা বললাম উন্নত বিশ্বে তারা মেইনলি ব্যবহার করতেছে শুধুমাত্র গাড়ির পার্টস হিসেবেই। আচ্ছা, যেহেতু তাদের জন্য জুট কম্পোজিট দিয়ে ফার্নিচার তৈরি করাটা লাভজনক নয়, তার কারণ আপনি নিজেই বুঝতে পারছেন তাদেরকে জুটটা বাংলাদেশ থেকেই আমদানি করতে হবে। সুতরাং স্বাভাবিকভাবে তাদের জন্য প্রোডাক্ট কস্টটা তো কম পড়বে না। আচ্ছা, কিন্তু আমাদের জন্য কম পড়বে যেহেতু আমরা বাংলাদেশে এই জিনিসটা পাচ্ছি। আচ্ছা, তার মানে বলা যায় যে আমাদের জন্য একটা বড় একটা মার্কেট রয়েছে, আমি মনে করি সেটা। আচ্ছা, দ্বিতীয়ত যেটা আপনি বলতেছেন অন্য কোনো দেশ কি এগিয়ে এসেছে কিনা বা করতেছে কিনা, সেক্ষেত্রে ইন্ডিয়ার উদাহরণটা টানা যেতে পারে। ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের আমি নিজে জানি যে দুটো কোম্পানি এই লাইনে কাজ করছে। তারা অলরেডি আলমারি কাভার্ড এই জাতীয় জিনিস এবং দরজার ফ্রেম, জানালার ফ্রেম, এগুলো তারা জুট প্লাস্টিক কম্পোজিট দিয়ে তৈরি করছে এবং বাজারজাতও করছে। আচ্ছা, অন্য কোন প্রোডাক্ট যেমন গাড়ির ছাড়া অন্য কোন প্রোডাক্ট যেমন আপনি সেদিন ওয়াইন কভার সম্বন্ধে বলছিলেন, এই ধরনের কোন প্রোডাক্ট কি বলবেন আমাদের? হ্যাঁ, এই ধরনের ছোটখাটো প্রোডাক্ট আমরা অনেক কিছু করতে, এই জন্য আমি আবারও সেই ডক্টর মোবারক আহমদ খানের কথা বলতে হচ্ছে। উনি যেমন গত বছর বাংলাদেশ গিয়ে দেখেছি উনি অনেকটা মানে ওয়াইন ইউরোপিয়ান মার্কেটে মানে চালানো বাজারজাত করার জন্য উনি ওয়াইন কাভার তৈরি করেছেন জুট প্লাস্টিক কম্পোজিট দিয়ে। আচ্ছা, সাধারণত ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা জানি সবাই ওয়াইন খুব পছন্দ করে এবং ওয়াইনটা তারা যায় কাউকে গিফট হিসেবে একটা ব্যাগ বা আমরা কাভার বলি যেটাই বলি সেইভাবে দিয়ে তারা দিতে পছন্দ করে বা দেয়। সেখানে সারা তারা কাগজ বা অন্য কিছু তৈরি প্রোডাক্ট ইউজ করে। কিন্তু সেই প্রাইসে আমি যদি খুব একটা ফ্যান্সি করে জুট প্লাস্টিক কম্পোজিট দিয়ে করে দিতে পারি যেটা অনেকদিন ব্যবহারও করতে পারবো আবার এটা দেখতেও সুন্দর হলো, তাহলে কেন তারা এটা পছন্দ করবে না? অবশ্যই তারা এটা নিবে। আচ্ছা, এবং সেক্ষেত্রে আমি আবারও আমাকে বলতে হচ্ছে সেই পৃষ্ঠপোষকতা দরকার, কারণ উনি জিনিসটা তৈরি করেছেন, আমি মডেলটা দেখেছি, একটা দুইটা হয়তো বেশি, কিন্তু এর চেয়ে বেশি ওনার পক্ষে করা সম্ভব না, কারণ ওটা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট, সেখানে তো আর কমার্শিয়ালি প্রোডাকশন করা সম্ভব না। আচ্ছা, আপনার ফাইলে আমি কিছু ছবি দেখছি যেমন ফিগার 2-তে, এগুলো কি একটু ব্যাখ্যা করে শোনাবেন? আচ্ছা, আমি ফিগার 2 এর আগে দেখি। হ্যাঁ, ফিগার 2 দেখেন, আপনারা দেখলেই এটা বোঝা যাচ্ছে যে এগুলো গাড়ির দরজা এবং ড্যাশবোর্ড সহ দুটো সিটের মাঝখানের অংশ সহ পুরো অংশটায় ছবি দেওয়া আছে। এগুলির ভিতরে পুরোটাই হচ্ছে উড প্লাস্টিক। ফিগার 2-তে পুরোটাই উড প্লাস্টিক কম্পোজিটের। আচ্ছা, জাস্ট এটাকে আপনি যখন ফিগার 3-এ যদি যান আপনি দেখতে পাবেন বাম দিকের অংশটা কিন্তু এক ধরনের, ডান দিকেরটা কিন্তু আরেক ধরনের ছবিটা। দুটো কিন্তু একই প্রোডাক্ট। বাম দিকেরটা হচ্ছে উড প্লাস্টিক কম্পোজিট, এর উপরে জাস্ট আমরা যেটা আমি ডান দিকে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাস্ট আমরা রেক্সিন দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি, যে করতেছি, এবং যেটা আমরা গাড়িতে বসে দেখতে পাই। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে রেক্সিন দেওয়া বা মোড়ানো, ওটার ভিতরের অংশ পুরোটাই হচ্ছে উড প্লাস্টিক বা জুট প্লাস্টিক বা ন্যাচারাল ফাইবারের যে কোনো একটা কম্পোজিট তৈরি। আচ্ছা, এবং ফিগার 4 দেখা যাচ্ছে ফ্ল্যাক্স ফাইবারের তৈরি, এখন নতুন প্রভাব, এটা খুবই রিসেন্ট একটা আবিষ্কার বলা যায়। এখানে আপনি এই যে আমরা সাধারণত এখন নতুন গাড়িগুলোতে নিরাপত্তার ক্ষেত্রে আমরা এয়ার ব্যাগ ব্যবহার করে থাকি, এখন এয়ার ব্যাগের সিটও এখন তৈরি হচ্ছে এই ন্যাচারাল ফাইবার কম্পোজিট দিয়ে। আচ্ছা, তারপর যদি আপনি ফিগার 5-এ যাই, দেখা যাচ্ছে অটোমোটিভের যে ছোটখাটো যেমন মিউজিক বক্স দেখতে পাইতেছেন আপনারা, বা কেবল সাপ্লাই বা কেবল কন্টেইনার বা সুবহুফার সাউন্ডের জন্য, এই সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখেন আপনারা এই যে উড প্লাস্টিক কম্পোজিট দিয়ে তৈরি। এবং যদি আমি ফিগার 6-এ যাই, সেটা কিন্তু অনেকগুলো দরজার মডেল বিভিন্ন গাড়ির, এটা মার্সিডিজ বেঞ্জ হতে পারে, মিৎসুবিশি, জাপানের মিৎসুবিশি কোম্পানি এখন তারা দুটো মডেলে এই ধরনের ন্যাচারাল ফাইবার কম্পোজিট ইউজ করতেছে। এইগুলির ভিতরে প্রতি জাস্ট রেক্সিন বা যে কোনো একটা প্লাস্টিকের মোড় দেওয়া, ভিতরে দেখা যায় সবগুলোই জুট প্লাস্টিক, আমার নিচে মনে হয় লেখাও আছে সম্ভব, হ্যাঁ, জুট, ফ্ল্যাক্স ফাইবার, হ্যাম্প, সিজাল ফাইবার, এগুলো দিয়ে তৈরি। এক্ষেত্রে আমার একটা কথা মনে আসছে, আমি বলতে চাই, যেহেতু জার্মানিতে ম্যাক্সিমাম গাড়ি প্রস্তুত হয়, জার্মানি একসময় কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে জুট ফাইবার আমদানি করতো শুধুমাত্র এই গাড়ির জন্য। আচ্ছা, এবং ইদানিং কিন্তু তারা আমাদের দেশ থেকে ইম্পোর্টটা অনেক কমিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম আগেও, তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে তাদের কস্ট বেশি পড়ে, কিন্তু জুট আবার তাদের দেশে উৎপন্ন হয় না। তারা কি করলো, ফ্ল্যাক্স এবং হ্যাম্প তাদের দেশে উৎপাদন বাড়িয়ে দিল। এবং ফ্ল্যাক্স এবং হ্যাম্প তাদের ক্লাইমেটের সাথে খুব অ্যাডজাস্টেবল, এবং তারা প্রচুর পরিমাণে এখন ফ্ল্যাক্স এবং হ্যাম্প উৎপাদন করতেছে। ফ্ল্যাক্স হ্যাম্প কি বাংলাদেশে আমাদের তৈরি হয়?
আমাদের দেশে উৎপাদন নাই বললেই চলে। আচ্ছা, আমাদের দেশে রিসেন্ট আমি এই ক্ষেত্রে বলতে চাই, আমার লেখার মধ্যে আছে, আমাদের দেশ থেকে ইদানিং জার্মানির অডি ফোর্ড কোম্পানি আচ্ছা, কেনাফ নামে একটা ফাইবার তারা আমদানি করতেছে। তারা ফোর্ড মন্ডিও মডেলে সেটা ইউজ করতেছে। আচ্ছা, এবং তারা সে বাংলাদেশ থেকে আমদানি করে। কেনাফটা অনেকটা আমাদের, আমরা যেরকম পাটের কিন্তু প্রকারভেদ আছে, তোষা পাট, এই অন্য ধরনের পাট, একটা প্রকার হচ্ছে এই ক্যানাফ, এটাকে ক্যানাফ বলা, কিন্তু এটা একটা পাটেরই একটা প্রকারভেদ যতদূর আমি জানি আর কি। তারা সেটা বাংলাদেশ থেকে আমদানি করতেছে। আচ্ছা, সিসাল এই জিনিসটা কি? সিসাল এই জিনিসটা একটা অনেকটা বলা যায় আমাদের দেশে ফণিমনসা প্রজাতির একটা গাছ, সাধারণত ব্রাজিল এবং সাউথ আফ্রিকা এই ধরনের দেশে খুবই উৎপন্ন হয়, এবং এটার প্রপার্টিজ বলা যায় বা গুণাবলী অন্যান্য জুট বা এর চেয়ে কোনো অংশে কম না দেখে সেটা এখন ব্যবহৃত হচ্ছে। আসলে এই ন্যাচারাল ফাইবার গুলো ব্যবহার মূলত এসেছে যেই দেশে যেটার উৎপাদন বেশি সেখান থেকে সেই জিনিসটা এসেছে। যেমন সিজার ব্যবহৃত হচ্ছে এখন এই জার্মান কোম্পানিগুলোতে, তার কারণ হচ্ছে ডাইমলার ক্রাইসলার একটা প্রজেক্ট আছে ব্রাজিলে, এবং ব্রাজিলে তারা একটা বিশাল এলাকা নিয়ে এই সিজাল শুধু এই ফাইবার গাছটা উৎপন্ন করে সেখান থেকে ফাইবারটা সংগ্রহ করে তারা তাদের কাজে ব্যবহার করতেছে। এবং এই একটু আগে আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল এই যে কলার আঁশ নিয়ে, এটাও ডাইমলার ক্রাইসলার ফিলিপিনের ম্যানিলায় একটা প্রজেক্ট করছে, পুরো পাহাড় নিয়ে তারা কলা উৎপাদন করতেছে। কলা বিক্রি করার পর যে গাছটা থাকে তারা গাছটা কেটে নিয়ে এখান থেকে আঁশটা সংগ্রহ করে তারা তাদের মডেলে, নতুন গাড়ির মডেলে ব্যবহার করতেছে। তো যদি তারা এগুলো করতে পারে, বাংলাদেশে যদি ক্যানাফ ফাইবার ফোর্ড কোম্পানি করতে পারে, তাহলে কেন বাংলাদেশ সরকার আরো এই ধরনের গাড়ি কোম্পানিকে উদ্বুদ্ধ করতেছে না বা নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে না যে এই লাইনেও তো আমাদের জুটটা আরো বেশি এক্সপোর্ট করা যায়? সেটা একটা দিক বাংলাদেশের জুটের ব্যবহারের জন্য। আচ্ছা, ফিগার 7 এ আমরা এরকম মার্সিডিজ একটি গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা মার্সিডিজ বেঞ্জের 2004-এর প্রোডাকশন, নতুন একেবারেই, যেটাতে তারা এই প্রথম তারা আপাকা ফাইবার, তার মানে হচ্ছে বানানা ফাইবার তারা ব্যবহার করলো। যেটা আমি এতক্ষণ বলছিলাম, তারা সেটা মানে ফিলিপিন থেকে তাদের প্রজেক্ট থেকে তারা নিয়ে এসে তারা তাদের গাড়িতে এখন নতুন ভাবে ব্যবহার করতেছে। এই প্রসঙ্গে যেহেতু পরের ছবিটা একবারই বলে মানে একটু বর্ণনা করতে চাই, সেটা হচ্ছে এতদিন ধরে গাড়িতে যত ধরনের ন্যাচারাল ফাইবার কম্পোজিট ব্যবহৃত হচ্ছিল সবগুলি সাধারণত ইন্টেরিয়র মানে ভিতরের দিকে পার্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তার কারণ মূলত এইটার ব্যবহার এই জায়গায় সীমাবদ্ধ থাকার মূল কারণ হচ্ছে ন্যাচারাল ফাইবারে সাধারণত সেলুলোজ থাকার কারণে এটা খুব দ্রুত বাতাস থেকে ময়েশ্চার নিয়ে নেয়, এবং তার কারণে এটা বাইরের পার্টস হিসেবে ব্যবহার করাটা এতদিন এত ব্যবহৃত মানে সীমাবদ্ধ ছিল ইন্টেরিয়র পার্টসে। কিন্তু আপনি ফিগার 8 যদি দেখেন, এখন বাসের সামনের বাম্পার বা বাসের নিজের আন্ডার ফ্লোর ট্রিম যেটাকে বলা হচ্ছে, এগুলিও ন্যাচারাল ফাইবার, এবং এগুলি কিন্তু বাইরের দিকের পার্ট, যেটার সাথে যেটা উন্নত বিশ্বে বলা যায় স্নো, যখন শীতকালে তাদের স্নো পড়ে, বরফও এটার সাথে ঘষা খাচ্ছে, লবণ পানিও ঘষা খাচ্ছে, আর বৃষ্টি পড়লে বৃষ্টিও পড়তেছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে তারা এখন এইসব বাহিরের পার্টসও ব্যবহার করতেছে ন্যাচারাল ফাইবার দিয়ে। তার মানে প্রযুক্তিগত এগিয়ে যাচ্ছে যে এখন আর ময়েশ্চারেরও ভয় নাই, অন্য কোনো কিছুরও ভয় নাই। যে কোনো নর্মাল স্টিল বা অ্যালুমিনিয়াম যেরকম ইউজ হয়, ন্যাচারাল ফাইবার সেভাবে ইউজ করা যায় বাইরে পার্টস হিসাবে। এটা একটা নতুন প্রযুক্তি বা নতুন অ্যাডভান্সমেন্ট বলা যায় আমি মনে করি এই ক্ষেত্রের জন্য। আমরা কি ধরে নিব তাহলে এই ধরনের জিনিস, আপনি যেহেতু বললেন যে ময়েশ্চার কিংবা এই ধরনের কোনো ভয় নাই, তাহলে আমরা প্লাস্টিক জাতীয় অন্য কোনো কিছুতেও আমরা ভবিষ্যতে এরকম ন্যাচারাল ফাইবার গুলো আমরা পেতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনি উপরে একটা ছবি দেখছেন, যেটা আমি বলতেছিলাম যে সাউন্ড বক্স, গাড়ির সাউন্ড বক্স তারা তৈরি করছে দিয়ে, আমরা গাড়ির সাউন্ড বক্স নর্মাল সাউন্ড বক্স তৈরি করতে পারি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন জার্মানিতে ছিলাম, আমাদের সাথে জার্মানি একটা কোম্পানির সাথে আমরা কাজ করতাম জয়েন্ট কোলাবোরেশনে। তো তখন সেই কোম্পানি আমাকে দেখালো আমরা যে ব্রাশ মানে শেভিং এর যে ব্রাশ করি, শেভিং করার সময় ব্রাশ করি আমরা নিশ্চয়ই, ঠিক না? শেভিং ব্রাশের যে মানে হ্যান্ডেলটা সেটা কিন্তু কাঠের তৈরি। এবং আমাদের দেশে আমরা কিন্তু এই ব্রাশটা, আমি যখন বাংলাদেশ ছিলাম তখন দেখি সমস্ত ব্রাশ কিন্তু ইম্পোর্টেড ফ্রম চায়না। এবং আমি দেখলাম জার্মানির সেই কোম্পানি তারা সেই শুধু ব্রাশের যে হ্যান্ডেলটা এটা তারা এই উড প্লাস্টিক কম্পোজিট দিয়ে তৈরি করতেছে। তারা আমাকে বললো আমি যদি এটা $1, তাদের তো €1, আমি যদি €1 বিক্রি করি, আমি যদি 1 মিলিয়ন পিস আমার যদি মাসে বিক্রি হয়, তার মানে আমার নেট প্রফিট, সে বলতে আমার €1 যদি লাভ থাকে, তাহলে আমি যদি মাসে 1 মিলিয়ন পিস বিক্রি করতে পারি পুরো জার্মানি বা ইউরোপীয় ব্যাপী, আমার €1 মিলিয়ন কিন্তু লাভ। আচ্ছা, আমি জিনিসটা উল্লেখ করলাম এই জন্য, আপনি দেখেন প্রোডাক্টটা খুবই ছোট একটা প্রোডাক্ট, কিন্তু এটার সুদূর প্রসারী ফলাফল। আমরা যেমন আমরা পেন্সিল ইউজ করি কাঠের, আমরা কাঠ
ইউজ আমরা সেটা এটা দিয়ে তৈরি করতে পারি। আচ্ছা। এবং আরেকটা প্রোডাক্ট আমি যেটা বলতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে অলরেডি উন্নত বিশ্বে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে আপনার আমরা যে সিডি, এখন সিডি খুব বহুল প্রচলিত। সিডি, আপনি গানের অডিও সিডির কথা বলছেন? অডিও বা ভিডিও সিডির যে বক্সটা, হ্যাঁ, এই সিডি বক্স কিন্তু এখন তৈরি হচ্ছে এই ন্যাচারাল ফাইবার কম্পোজিট দিয়ে। আচ্ছা, যেটা আগে প্লাস্টিক দিয়ে তৈরি হতো। যেটা আগে প্লাস্টিক দিয়ে তৈরি হতো। তাহলে কি ভবিষ্যতে এরকম প্লাস্টিকের পরিবর্তে এরকম আরো মানে বেড়ে যাবে ন্যাচারাল ফাইবার ব্যবহার করা? হ্যাঁ, সেটাই। যতই প্রযুক্তি বাড়বে ততই মানুষজন বুঝতে পারবে, হ্যাঁ আমি তো এটা দিয়ে ব্যবহার করতে পারতেছি। আপনি হয়তো বলতে পারেন এই যে আমি প্লাস্টিক দিয়ে তৈরি করলে খুব সহজে করতে পারতেছি, দামটাও একটু কম পড়তেছে, কিন্তু আপনি এখন সেটার সাথে আপনাকে এখন এটাও চিন্তা করতে হবে, ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু আমাদের এখন এনভায়রনমেন্টাল ইস্যুটা খুব জোরদার হয়ে উঠছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমি যত বেশি ন্যাচারাল ফাইবার বা বায়ো ফাইবার ইউজ করতে পারবো, তার মানে তত বেশি আমি প্লাস্টিক কম ইউজ করতেছি বা হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল কম ইউজ করতেছি, আর ওইটা আমার পরিবেশকেও সাহায্য করতেছি আমি অন্যভাবে। আচ্ছা। এই প্রসঙ্গে আমি বলতে চাই, বাংলাদেশের যে কোম্পানির সাথে আমার আলোচনা হয়েছিল সেটা হচ্ছে রোলাক বাংলাদেশ। তারা মূলত জুট ফাইবার দিয়ে নার্সারি পট তৈরি করে সেটা বিদেশে রপ্তানি করে। তাদের আরেকটা প্রোডাক্ট কোম্পানি, সাব কোম্পানি বলা যায়, হচ্ছে জুট ডাইভার্সিফাইড কোম্পানি। তার মানে তারা জুটের ডাইভার্সিফাইড ইউজ নিয়ে তারা এগিয়ে আসতে চাচ্ছে। সেজন্য আমার সাথে কোলাবোরেশন বা আমরা এগিয়ে যাচ্ছি। সেটা কর্ণধার ছিল ডক্টর দোহা, উনি এই ব্যাপারে খুব আগ্রহী ছিল। কিন্তু কথা হচ্ছে ওই যে বললাম, মানে শুরুতে একটা মেশিনের পিছনে 5 কোটি টাকা, এরপর লোকাল অ্যারেঞ্জমেন্ট জন্য হয়তো এখনো আমরা এতটুকু বাস্তব রূপ দিতে পারিনি, তবে এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এই ন্যাচারাল ফাইবার ব্যবহার, আমি একটা কম্পোজিট তৈরি করলাম, তারপরে সেটা কি কিছুদিন মানে পরিবেশের সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই? না, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বরঞ্চ আমি যেটা বলছি, যেমন আমাদের দেশে প্লাস্টিক ব্যাগ এখন নিষিদ্ধ, তার কারণ হচ্ছে কেন, সেটা ডিসপোজাল হচ্ছে না, বায়োডিগ্রেডেবল হচ্ছে না। আচ্ছা। এবং সে পরিবেশকে দূষিত করতেছে। কিন্তু আমি যত বেশি ন্যাচারাল ফাইবার ইউজ করবো তত বেশি আমি প্লাস্টিক কম ইউজ করতেছি। তার মানে আমি পরিবেশ দূষণ থেকে অন্যভাবে পরিবেশ দূষিত হারটা আমি কমিয়ে আনতেছি। আচ্ছা, কিন্তু কম্পোজিট যে করছেন আপনি, কোনো প্লাস্টিক সাথে যে কম্পোজিট গুলো তৈরি করছেন, মিক্সড করছেন, বা এটার কারণে কোনো সমস্যা হচ্ছে না? না, এটা যেহেতু ন্যাচারাল ফাইবারটা হচ্ছে একটা বায়োডিগ্রেডেবল, এটা সমস্যা হওয়ার তো কোনো কারণই নেই। আচ্ছা। বরঞ্চ বলা যায় একটা প্রোডাক্টে যদি আমি আগে যে 100% প্লাস্টিক ইউজ করতাম, এখন আমি সেখানে 50% প্লাস্টিক দিচ্ছি, 50% আমি ন্যাচারাল ফাইবার দিচ্ছি। আচ্ছা। তার মানে আমি 50% প্লাস্টিক কম ব্যবহার করতেছি। আচ্ছা। কিন্তু আউটপুট আমার একই হচ্ছে। আমি একটা ছোট প্রশ্ন করতে যাচ্ছি যে গাড়িতে এটা মেইনলি গাড়িতে কেন ব্যবহার করছে, গাড়িকে কেন টার্গেট করছে, গাড়ি মানে কার ইন্ডাস্ট্রি? ইউরোপের যে গাড়িতে টার্গেট করার মূল কারণ যেটা আমি বলতেছিলাম, যে গাড়ির ওজন যত বেশি হয় ততই ফুয়েল কনজাম্পশনটা বেড়ে যায়। হ্যাঁ। এবং সেটা থেকে তো আসলে তারা গাড়ির ওজন হালকা হলে ফুয়েল কনজাম্পশনটা বাড়ে, এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন বিশ্বব্যাপী তেলের ব্যবহারের কি পরিমাণ অবস্থা এখন। সেখান থেকে আসলে মূলত এই আইডিয়াটা এসেছিল প্রথমত, এবং সাথে আমি ওইটাকে দ্বিতীয়ত বলতে চাই না, ওইটাও প্রথমত আমি বলতে চাই, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে রিসাইকেল করার যে তাদের সমস্যা, সেখান থেকে আইডিয়া যে 2015 মধ্যে সব গাড়ির 85% পার্টস রিসাইকেল করবে, এবং সেখান থেকে ওই আইডিয়াটা আসলে আসছে। আচ্ছা। এবং আমরা যারা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করি, আমাদের মানে ভবিষ্যৎ হিসেবে আমরা যতদূর জার্নালে পেপার পড়ি, দেখা যাচ্ছে তারা বলতে যাচ্ছে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হবে আগামী 20 বছরের প্রধান ব্যবহারযোগ্য ম্যাটেরিয়াল। আচ্ছা। এবং এটার পিছনে ওই যে মূল কারণ, সেটা হচ্ছে পরিবেশ দূষণ এবং পুরো ওয়ার্ল্ডের পরিস্থিতি একটা বিশাল কাজ করে বলে আমি মনে করি। আচ্ছা। ফিগার 9 এবং 10 নম্বর ছবিতেও আমরা এই ধরনের গাড়ির পার্টস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফিগার 9 আমি যে জাস্ট ডাইমলার ক্রাইসলারের 4টা মডেল আমি জাস্ট দেখালাম, যে তারা বিভিন্ন ধরনের মডেল বলে, S ক্লাস, C ক্লাস, A ক্লাস বা E ক্লাস। আচ্ছা। এখানে সাধারণত এইসব মডেলগুলোতে আপনার গাড়ির সাথে পার্টস ফটো দেওয়া আছে। এখানে মেইনলি 20 থেকে 25টার মতো পার্টস তৈরি হয় ন্যাচারাল ফাইবার কম্পোজিট দিয়ে। আচ্ছা। এবং তারপরে আমরা এখন নতুন যেটা মাত্র গত বছরের 2005-এর শেষের দিকে তারা যেটা বাজারজাত করলো, সেটা হচ্ছে মার্সিডিজ S ক্লাস, যেখানে তারা 27টা কম্পোনেন্ট তৈরি করতেছে ন্যাচারাল ফাইবার দিয়ে। এবং কম্পোনেন্টের তুলনায় হয়তো 25 থেকে 27 খুব একটা বেশি রিমার্কেবল না, কিন্তু রিমার্কেবল হচ্ছে এখানে যে তারা এখন টোটাল এই 27টা কম্পোনেন্টের ওজন হচ্ছে 43 কিলোগ্রাম। আচ্ছা। এটা আগের মডেলগুলোর তুলনায় 73% বেশি। আচ্ছা। মানে মোর দ্যান 73% তারা এখন ন্যাচারাল ফাইবার বেশি ইউজ করতেছে একটা গাড়ির মধ্যে। আচ্ছা। এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য ব্যাপার যে 73% তারা বেশি ব্যবহার করতেছে আগের থেকে। জি। আচ্ছা।
এটার কারণে গাড়ির ওজন কিরকম কমে বা এই ধরনের কোনো তথ্য কি আছে আপনার কাছে? হ্যাঁ, এটা আমরা গাড়ির ওজন কমাতে চাচ্ছি তার মানে এই না যে গাড়ি একেবারেই হালকা হয়ে যাবে এবং সবকিছুই ন্যাচারাল ফাইবার দিয়ে করা যাবে। হ্যাঁ, তাও কিন্তু ঠিক না, কারণ গাড়ির নিজস্ব একটা ওজন থাকে, মিনিমাম একটা ওয়েট থাকতে হবে। আচ্ছা, ঠিক না? হ্যাঁ, আমাদের যে মিনিমাম ওয়েটটা রেখে আমরা যতটুকু কমাতে পারি সেটা হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা, তো দেখা যায় যে আমরা এখানে এই যে 43 কিলো যদি আমরা ন্যাচারাল ফাইবার ইউজ করি, তাতে দেখা যায় যে 15 থেকে 20 কিলো ওজন হ্যাঁ, আগের মানে আমরা যদি ন্যাচারাল ফাইবার ইউজ না করি সেইভাবে তার তুলনায় আমরা 15 থেকে 20% ওজন বা 20% ঠিক বলবো, আমি কিলোগ্রামে বলবো, হ্যাঁ, 18 থেকে 22 কিলোগ্রাম, যত আমার মনে পড়ে 18 থেকে 22 কিলোগ্রাম ওজন আমরা গাড়ির ওজন কমাতে পারি। আচ্ছা। আপনার 8 নম্বর পেজে আমি 12 থেকে 25 কেজি এই ধরনের একটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি। না, এটা হচ্ছে আমি জাস্ট ফিগার 9 এর কথা বলেছি। আচ্ছা, যে এখন পর্যন্ত তারা 20 থেকে 25টা কম্পোনেন্ট ইউজ করতো, যেটার ওজন ছিল 12 থেকে 25 কিলোগ্রাম। জি। আর ফিগার 10 জি, সেটাতে লেখা আছে যে তারা এখন নতুন, যেটা বলতেছিলাম একটু আগে, যে তারা 27টা কম্পোনেন্ট ইউজ করতেছে, হ্যাঁ, কিন্তু টোটাল ওয়েট হচ্ছে 43 কিলো, আচ্ছা, যেটা 73% মোর দ্যান প্রিভিয়াস ওয়েট। আচ্ছা, সেটা এখন বলতে চাইছি আর কি আমি। আচ্ছা, কিন্তু আমি যদি তুলনা করি এই পার্টস গুলো যদি আমি এই ন্যাচারাল ফাইবার বা বায়ো ফাইবার কম্পোজিট দিয়ে না করে যদি আমি অন্য কিছু দিয়ে তৈরি করতাম, আচ্ছা, তাহলে হয়তো এটা ওজন হতো, আপনি মনে করেন আপনার সাথে আরো 18 থেকে 22 কিলোগ্রাম যোগ করেন, আচ্ছা, তার মানে 62, 65 বা এই জাতীয় রেঞ্জ থাকবে। তার মানে আমরা টোটাল ওয়েট কমাতে পারতেছি 18 থেকে 22 কিলোগ্রামের মতো ওজন আমরা এখানে কমাতে পারছি। এটা তো খুব মানে একটা বড় মানে গাড়ির জন্য ফুয়েল কনসাম্পশন চিন্তা করলে অনেকখানি বছর হিসাবে অনেকখানি, হ্যাঁ সত্যি কথা সেটা। এবং আলটিমেট কিন্তু এটা হচ্ছে এটা আরো যেগুলো, যে কারণ যে আমরা সাধারণত গাড়ির এই পার্টস গুলো তৈরি হয় গ্লাস ফাইবার দিয়ে, সাধারণত ওই পার্টস গুলো আগে তৈরি হতো আর কি। আচ্ছা, গ্লাস ফাইবার কি ধরনের? গ্লাস ফাইবার সাধারণত সিলিকার তৈরি। গ্লাস ফাইবারের প্রধান সমস্যা হচ্ছে এটা গুণাবলী ভালো, কিন্তু এটা আপনার রিসাইকেবল না, এবং এটা ডিসপোজাল করতে খুবই সমস্যা, পরিবেশগত কারণে খুবই সমস্যা। এবং সেখান থেকে আইডিয়া ন্যাচারাল ফাইবার ইউজ করার, এবং ন্যাচারাল ফাইবার ইউজ করলে আপনার দামও কম পড়ে কম্পারেটিভলি ইন দ্য লং রান চিন্তা করলে আর কি। আচ্ছা, কিন্তু অনেক সময় গ্লাস ফাইবার সম্বন্ধে বলা হয়ে থাকে যে এটা তাপ নিরোধক এবং অন্যান্য গুণাবলী রয়েছে। ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কি ধরনের? এটা হচ্ছে কথা হচ্ছে আমার তো সবগুলো কম্পোনেন্টে তাপ নিরোধক হওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক না? সেটাও একটা কারণ। সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে তো আর সবগুলো সেখানে, যেটা সবকিছুর কিছু না কিছু গুণাগুণ আছে। আচ্ছা, এই গুণাগুণ যেখানে অবশ্যম্ভাবী সেটা তো আমরা ব্যবহার করবোই। আচ্ছা, যেমন আমি একটা ফটো দেখেছিলাম একটা পাবলিকেশনে, যেমন এই যে ন্যাচারাল ফাইবার কম্পোজিট জাপানে, এটা তো রোডটার নাম হচ্ছে খুব সময় টোমেই, আমার মনে পড়ে টোমেই এক্সপ্রেসওয়ে। তারা রোডে হাইওয়েতে, তারা হাইওয়ে মানে রোডের পাশে বাউন্ডারি দিয়েছে সম্পূর্ণ ন্যাচারাল ফাইবার কম্পোজিটের দিয়ে। আচ্ছা, এবং সেটা ব্যবহার করার কারণ কেন, ওই এক্সপ্রেস ওয়ের পাশেই ছিল একটা আবাসিক এলাকা, এবং যেহেতু এক্সপ্রেসওয়েতে সারাদিনই গাড়ি চলাচল করে রাত পর্যন্ত, মানে শব্দ দূষণটা খুব মারাত্মক ওই এলাকার অধিবাসীর জন্য। আচ্ছা, এবং ন্যাচারাল ফাইবার কম্পোজিটের একটা আরেকটা গুণাবলী হচ্ছে এটা হচ্ছে অ্যাকুস্টিক প্রপার্টি তাদের খুব ভালো। আচ্ছা, অ্যাকুস্টিক মানে কি ধরনের? মানে সাউন্ড আপনার, আমি যদি একটা ব্যারিয়ার দিই ন্যাচারাল ফাইবার কম্পোজিট দিয়ে, তাহলে অন্যদিকে সাউন্ডটা কম যাবে। যদি আমি মেটাল বা গ্লাস ফাইবার অন্য কিছু, তার চেয়ে এটা কম যাবে সাউন্ডটা। আচ্ছা, মানে শব্দ নিরোধক, সোজা বাংলা যদি বলি অনেকটুকু শব্দ নিরোধকের হিসাবে কাজ করে। আচ্ছা, এবং সেজন্য জাপানের ওই এক্সপ্রেসওয়েতে এই ন্যাচারাল ফাইবার কম্পোজিট দিয়ে মানে পুরো একটা বাউন্ডারি দেওয়া হয়েছে শুধুমাত্র শব্দ নিরোধকের কারণে। আচ্ছা, ঠিক আছে। আমাদের দর্শকরা আশা করি যে যারা আরো বিস্তারিত জানতে চাইবেন তারা আর্টিকেলটা বিস্তারিতভাবে পড়বেন। তো আমরা আরেকটু অন্য বিষয়ে আমরা আসতে চাচ্ছি। ডক্টর ওমর ফারুক, আপনি দীর্ঘদিন ধরে প্রবাসে গবেষণা কাজ করছেন এবং বাংলাদেশের যারা ইয়াং সায়েন্টিস্ট যারা প্রবাসে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়, তাদেরকে আপনি আপনার কোনো সাজেশন আছে? যেটা আমি প্রথমেই বলেছিলাম প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে যে ইংলিশটা খুব ভালো জানা দরকার। আচ্ছা, এবং প্রেজেন্টেশনের দক্ষতা থাকা দরকার। আর দ্বিতীয়ত এখন বিশ্বের আমি মোটামুটি নিজেও 2টা ল্যাবে কাজ করেছি, এবং কিছুদিন আগে আমি টরন্টোতে গিয়েছিলাম, কানাডার টরন্টো কনফারেন্সে, সেখানে 2টা প্রফেসরের ল্যাব আমি ভিজিট করেছিলাম। এবং জার্মানিতে প্রচুর ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ইনস্টিটিউটে ল্যাব ভিজিট করার সৌভাগ্য আমার হয়েছিল। সব জায়গায় আমি দেখলাম এখন আসলে এই ধরনের গবেষণার কাজগুলো বা যেগুলো আমরা সাধারণত টিম ওয়ার্ক সাধারণত একটা বিশাল ব্যাপার। সুতরাং আমাদের মধ্যে টিম ওয়ার্কের যে একটা প্রবণতা, যে মিলেমিশে কাজ করা বা টিম লিডারশিপ, এটাও থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
জাস্ট আমি এগুলো আমার অভিজ্ঞতা থেকেই বলতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। সেটা হয়তো অন্যান্য যে রিসার্চের ফিল্ড যদি অন্য ধরনের হয় হয়তো সেটা অতটুকু হয়তো প্রযোজ্য হবে না, কিন্তু ইন জেনারেল টিম ওয়ার্কের কাজ করার অভিজ্ঞতা বা করার মানসিকতা বা যে প্রযোজ্যতা থাকা উচিত, এটাও একটা দরকারি পয়েন্ট বলে আমি মনে করি আমাদের দেশের ছেলেদের মেয়েদের জন্য আর কি। আচ্ছা, একজন যে অনার্সের ছাত্রছাত্রী যারা এখন ভার্সিটিতে পড়াশোনা করছে, তারা যারা একটু সুদূর প্রসারী গোল নিয়ে এগোচ্ছে যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তারা কি ধরনের প্রিপারেশন নিতে পারে বলে আপনার মনে হয়? এক্ষেত্রে যে দুটো ক্ষেত্র আমি ভাগ করতে চাই, এক হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, দ্বিতীয়ত হচ্ছে নন ইংলিশ স্পিকিং কান্ট্রি। আচ্ছা, যেমন জাপান। হ্যাঁ, জার্মানি, জাপান, ফ্রান্স, ইটালি বা ইদানিং আমরা দেখতে পাচ্ছি সুইডেনও প্রচুর ছেলে মেয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এখন, সেটা একটা বিশাল এখন বাজার। ইদানিং আমি বিভিন্ন পত্রিকাতে দেখি লেখালেখি হয়, দেখা যাচ্ছে মালয়েশিয়া তো বাংলাদেশি ছাত্রছাত্রী আছে, চায়নায় যাচ্ছে বাংলাদেশি ছাত্রছাত্রীরা, দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে। আচ্ছা, তো যেখানেই আমরা যাই সেটা হচ্ছে অনার্স বা মাস্টার্স লেভেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে বেসিক যেটা আগে বলছি ইংলিশটা থাকা দরকার। দ্বিতীয়ত সবার জন্য রেজাল্ট তো ভালো হতে হবে না, তার বিদেশে আসার স্কোপও পাওয়া যাবে না, সেটা একটা বিশাল ব্যাপার। তৃতীয়ত আমি যেটা বুঝি বিদেশে যেহেতু উচ্চশিক্ষা ব্যাপারটা আসলে পিএইচডি আমরা করি যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, যদি আমরা অনার্স মাস্টার্সে আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো ইলাবোরেটলি পড়াশোনা করি এবং উপর পর্যায়ে এসে আমরা একটা বিষয় নিয়ে পড়াশোনা করি, তো সেটা করতে যে আমি নিজেই দেখেছি যে আমি অনার্সে পড়ার সময় দেখা যায় যে আমি অনেক ছোটখাটো ব্যাপার বা অনেক খুঁটিনাটি বা আমি তুচ্ছ ব্যাপার মনে করে হয়তো অনেক কিছু এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু আমি দেখা গেল উপরের ক্ষেত্রে পড়তে এসে দেখে ওইগুলি আমার বেশি কাজে লাগতেছে। সুতরাং আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে মনে করি যে অনার্স মাস্টার্সে আমরা যাই পড়ি না কেন আমাদেরকে যেটা পড়ি সেটা আমি ভালো মতো আমি যেন জানি। আচ্ছা, এটা আমি মনে করি পরবর্তীতে আমার কাজে লাগবে, মানে খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে যেন ভালো মতন বিস্তারিত নলেজ রাখা দরকার যে লাইনে থাকি আমরা। অনেক সময় যেটা সাধারণত বাইরে কোনো পিএইচডি স্টুডেন্ট হিসেবে জয়েন করার জন্য কিংবা পোস্টডক পজিশনে যাওয়ার জন্য অনেক সময় যে রিসার্চ প্রপোজাল বা এই ধরনের রচনা লিখতে হয়, এক্ষেত্রে অনেক সময় বাংলাদেশের ছেলে মেয়েদের কিছু ঘাটতি রয়েছে, তাদেরকে কিভাবে আপনি সাজেশন দিবেন? আপনার এই প্রশ্নটা খুবই একটা মূল্যবান প্রশ্ন, যেটা আমার হয়তো আগে মনে আসে না। আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। এইটা আমি আমাকে দিয়ে এবং আমার অন্যান্য ছাত্রছাত্রীকে দিয়ে মানে অন্যান্য পরিচিত দেখি যে এই জিনিসটা আমাদের মধ্যে অসম্ভব দুর্বলতা রয়ে গেছে। সেটা মূলত কারণ আসলে আমাদের দেশের পড়াশোনার সিস্টেমের মধ্যেই নাই যে নিজে কোনো রিপোর্ট লেখা। হ্যাঁ, যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তারা হয়তো ছোটখাটো রিপোর্ট লেখে, সেটা হয়তো বাংলা মিডিয়ামে লেখে, কিন্তু ঠিক ইংলিশ মিডিয়ামে যে রিপোর্ট লেখার আমি 5 থেকে 10 পাতার একটা রিপোর্ট লিখবো একটা বিষয়ের উপরে, এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশে পড়াশোনা মধ্যে চর্চার মধ্যেই নেই, যার জন্য আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা গড়ে ওঠে না। ঠিক তারা যখন অনার্স বা মাস্টার্সের যে থিসিস করতে চায়, দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম সময় আমাদের প্রবস্থার উপরে ডিপেন্ড করে থাকি, কখন উনি আমাকে বলবেন যে এইভাবে লিখো, তারপর আমি লিখবো, এবং লেখার পর দেখা যায় যে আমাদের প্রফেসররা ওগুলি প্রচুর পরিমাণে কাটাকুটি করতে হয়। মূলত আমাদের দুর্বলতার কারণে এই কাজগুলো ঘটে। এই যে আমাদের যে দুর্বলতা রয়ে যায়, এটা পরবর্তীতে সমস্যা হয় যখন আমরা উচ্চশিক্ষার জন্য বাইরে কোথাও অ্যাপ্লাই করতে যাই। আমরা পিএইচডির জন্যই বলি আর পোস্টডকের জন্যই বলি, আমাদের প্রথমেই আমাদেরকে একটা রিসার্চ প্রপোজাল জমা দিতে হয়, সেটা যে দেশেই হোক। এবং রিসার্চ প্রপোজাল জমা দিতে গেলেই আমাদেরকে একটা বিষয় নির্ধারণ করতে হয় এবং সেই বিষয়ের উপর আমাকে মিনিমাম 10 থেকে 15 পেজ আমাদেরকে লিখতে হয়। এবং এটার এই লেখার মান এবং কন্টেন্টের উপরে কিন্তু একটা স্কলারশিপ পাওয়া বা একটা পিএইচডি পজিশন পাওয়া অনেকখানি নির্ভর করে। এবং দেখা যায় আমাদের এই যে দুর্বলতা সাংঘাতিক ভাবে রয়ে যায়। সঙ্গে আমার মানে সাজেশন বা উপদেশ বা আমি মনে করি যে আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রী অনার্স বা মাস্টার্স লেভেলে পড়ার সমকালীন সময়ে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া দরকার, খুবই জোর দেওয়া দরকার, যেন নিজে অন্তত একটা 10-15 পাতা লেখার মতো তাদের অ্যাবিলিটি থাকে ইংলিশে, এবং একটা রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো জানা এবং লিখার যে একটা অভিজ্ঞতা বা প্রবণতা যেন থাকে, এটা খুবই জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আপনার বর্তমান গবেষণা বিষয় আমরা একটু জানতে চাচ্ছিলাম। আপনি আমেরিকাতে এখন বর্তমানে যে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে আছেন, এখানে আপনি কি ধরনের গবেষণা করছেন? এখানে আমি গবেষণা করছি মূলত
উড কম্পোজিট নিয়ে মোটামুটি শুরু করেছি। আচ্ছা, তার কারণ হচ্ছে আমার পিএইচডি একটা প্রধান অংশ ছিল উড কম্পোজিট নিয়ে। শুধু উড কম্পোজিট বললে জিনিসটা ভুল হবে, আমার কাজটাকে নতুন ধরনের কাজ ছিল। সেটা হচ্ছে আমরা এখানে যেটাকে আমরা মাইক্রোসেলুলার ফোমিং বলি। ফোমিং বলতে সহজ ভাষায় যেটা আমরা বুঝি ফোম, প্লাস্টিক ফোম, আমরা ফোমের গদি যদি সবাই দেখে অভ্যস্ত। আর একটা সহজ জিনিস হচ্ছে আমরা কেক খেয়ে অভ্যস্ত। আমরা জানি যে আমাদের কেকের মধ্যে বেকিং পাউডার নামে আমরা একটা পাউডার ব্যবহার করি, এবং এটা ব্যবহারের ফলে কেকটা ফুলে উঠে এবং ভিতরে ছোট ছোট কিছু হোয়াইট কন্টেন্ট বা আমরা বাতাস থাকে, যার জন্য কেকটা ফুলে উঠে এবং আপনার আয়তনগত দিক দিয়ে এটার ওজন কিন্তু কমে যায়। আমরা ব্যবহার করতে যাই এটা আমাদের এই উড কম্পোজিট বা ন্যাচারাল ফাইবার কম্পোজিটের মধ্যে এই মাইক্রোসেলুলার ফোমিংটা নতুন, খুবই একটা নতুন প্রযুক্তি বলা যায়। কারণ আমরা একটা ওয়েটের একটা প্রোডাক্টের ওজন যদি এই উপায়েও যদি আমরা কমাতে পারি, তাহলে দেখা যায় যে গুণাবলী একই রেখে যদি আমি প্রোডাক্টের ওজন কমাতে পারি ফোমিং করে, তাহলে এটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে ইন টোটাল একটা প্রোডাক্টের ওজনের উপরে বা প্রোডাক্টের উপরে। আমি সেই লাইনে কাজ শুরু করেছিলাম জার্মানিতে, আমার পিএইচডি বিশাল অংশ জুড়ে সেটাই। তো আমার আমেরিকায় আমার যে প্রফেসর, সেও এই লাইনে একজন বলা যায় খুবই ওয়ার্ল্ডের মধ্যে নাম করা এই লাইনে। সেজন্য উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছে ওনার সাথে কাজ শুরু করার জন্য। তো মূলত আমি এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এই সাথে আমার আরো কাজ হচ্ছে যে নতুন ভাবে ন্যানো টেকনোলজির দিকে নতুন একটা আমরা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে যে ন্যানো টেকনোলজি, আমরা সবাই জানি যে ন্যানো পার্টিকেল, ন্যানো টেকনোলজি বিভিন্ন প্রয়োগ আছে বিভিন্ন লাইনে। ফিজিক্সে এক ধরনের ন্যানো টেকনোলজি, কেমিস্ট্রিতে এক ধরনের ন্যানো টেকনোলজি, আর ম্যাটেরিয়াল সায়েন্সের ন্যানো টেকনোলজি হচ্ছে ন্যানো পার্টিকেল ব্যবহার করা। আমরা আমাদের অবশ্য গবেষণাতে একটা বড় অংশ ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করি। এখন আমরা আমাদের এই প্রোডাক্টের মধ্যে ন্যানো পার্টিকেল যদি আমরা ইউজ করি, তাহলে এটা প্রোডাক্টের কি পরিমাণ ইনফ্লুয়েন্স হচ্ছে সেটা নিয়ে আমাদের গবেষণা চলছে। আচ্ছা, আমরা এখন যেটাকে আমরা বলি ন্যানো কম্পোজিট বলতে যাচ্ছি আমরা। ন্যানো কম্পোজিট তো এখন ন্যানো কম্পোজিট নিয়ে আমাদের গবেষণা চলছে বলা যায়, এবং অবশ্যই সেটা ন্যাচারাল ফাইবার এবং বায়ো ফাইবার কম্পোজিট নিয়ে। আচ্ছা, ইউএসএ তে মূলত আমার কাজ সেটা নিয়ে। আমি মাত্র এসেছি 2 মাস হলো, সুতরাং এই লাইনে আমি কাজ শুরু করছি। হয়তো ভবিষ্যতে আরো অন্যান্য গবেষণার দিকে হয়তো এগিয়ে যাবো ইনশাল্লাহ, দেখা যাক সেটা। আচ্ছা, ধন্যবাদ ডক্টর ওমর ফারুক। আমি আশা করব যে আপনার কথাতে অনেক তরুণ গবেষকরা যারা উচ্চশিক্ষায় বিভিন্ন বিষয়ে গবেষণা করতে চায়, বিশেষ করে আপনার উড ফাইবার এবং জুট ফাইবার সম্বন্ধে আমাদের খুব জানার একটা অভিজ্ঞতা হলো, এবং আশা করব পাঠকরাও খুব এনজয় করেছে। তো আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি বলতে আপনি ডক্টর মশিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, শ্রোতাদের মাঝে আমার সেই গবেষণার কাজটা বর্ণনা করার সুযোগ করে দিয়েছেন। শ্রোতা মন্ডলীকে অসংখ্য ধন্যবাদ, তারা আগ্রহ নিয়ে আমার হয়তো আর্টিকেলটা পড়ছে বা আমার এই কথাগুলো শুনছে, সেজন্য তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমি শুধু এটাই বলতে চাই, আমার ইমেল অ্যাড্রেস ওখানে দেওয়া আছে। কোনো ছাত্রছাত্রী যদি পলিমার সায়েন্স বা এই ধরনের উড কম্পোজিট বা বায়োফাইবার কম্পোজিট কারো আগ্রহ থাকে বা বিদেশে পড়তে আসা আগ্রহ থাকে, জার্মানি বা ইউএসএ, আমি তাদেরকে অনুরোধ করবো তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি মোটামুটি তাদেরকে অন্তত বলে দিতে পারবো যে কোথায় কোন প্রফেসর, সেটা অস্ট্রেলিয়া, জাপান, যে কোনো দেশে, এই দেশগুলোতে বড় বড় প্রফেসররা এই ধরনের কাজ করে, সবার সাথে মোটামুটি আমার বিভিন্ন কনফারেন্সের কারণে যোগাযোগ হয়েছে, ব্যক্তিগত যোগাযোগ আছে। সুতরাং আমি বলবো যারা যদি আমাকে ইমেল করে, আমি যথাসম্ভব ভাবে চেষ্টা করবো যে তাদেরকে বলতে, অন্তত ইনফর্ম করতে, কোথায় অ্যাপ্লাই করলে একটা সুযোগ সৃষ্টি হতে পারে বা কোথায় অ্যাপ্লাই করার সুযোগ আছে, সেটা অন্তত এই ব্যাপারে আমি সাহায্য করতে পারবো। সেটা আমি বলে দিতে চাই এই প্রসঙ্গে। এটা তো অবশ্যই পাঠকরা যারা শুনছে তাদের জন্য এটা খুব ভালো সুখবর। আমরা আশা করব বাংলাদেশ থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য আসার চেষ্টা করবে, এবং অবশ্যই আপনার হেল্প তাদেরকে অবশ্যই অনেক সাহায্য করবে। আমিও আশা করি যে আমি তাদেরকে হেল্প করতে পারবো, এটা আমি আশা করি। আচ্ছা, ধন্যবাদ ডক্টর ওমর ফারুক আজকে আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও।